প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে 9.2 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস 16। তো এই পর্বে আমরা অনুশীলনীর 14 নংটা করব, মানে 14 নং একটা সৃজনশীল দেয়া আছে। তো ওই সৃজনশীলটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু প্রশ্নটা লক্ষ্য করি, মানে আমাদের উদ্দীপকে কি দেয়া আছে এটা যদি আমরা একটু দেখি। দেখো দেয়া আছে, দিয়ে কি লেখা আছে, y = 2⁴x। এটা আমার উদ্দীপকে দেয়া আছে এবং আমাদের কতে বলা হচ্ছে প্রদত্ত ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। মানে y = 2⁴x যে আছে এই ফাংশনটার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান অংশে দেয়া আছে দিয়ে এই অংশটা লিখলাম, যেটা উদ্দীপকে দেয়া ছিল সেটা। তো এখন এটা ডোমেন বের করবো আগে, তারপরে রেঞ্জ নির্ণয় করব। তো প্রথমে যেহেতু আমরা ডোমেন নির্ণয় করব, তাহলে ডোমেন বের করার জন্য এই যে উপরে যে এক্সটা আছে, এই এক্স এর কোন মানের জন্য এই ফাংশনটা y = 2⁴x এই ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেগুলো আমাদের খুঁজতে হবে। তো যেহেতু এক্স আমাদের সূচকে আছে, তাহলে সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। কিভাবে? তুমি এখানে দেখো, এই যে আমি একটু এখানে লিখি y = 2⁴x। আমরা x এর কোন কোন মান বসালে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, ওই মানগুলাই হচ্ছে আমার ডোমেন। তাহলে তুমি সবচেয়ে ছোট মান যদি -∞ থেকে ধরে +∞ পর্যন্ত এখানে মান বসাও x এর জায়গায়, তাহলেও কিন্তু আমরা এখানে ইরর করতে পারবো না। যেমন আমি যদি সবচেয়ে ছোটর দিকে একটা ধরি, ধরো ধরো 2-3 কোটি লিখলাম, এরকম 2 এর পাওয়ার, এটা দিলেও কিন্তু একটা রেজাল্ট আসবে, এখানে ইরর হবে না। আবার এখানে যদি আমি 0 বসাই x এর জায়গায়, এখানে যদি আমি 0 বসাই দিই তাহলেও কিন্তু 1 হচ্ছে, এখানে তো ইরর হয় না। বা সবচেয়ে বড় মান আমি এটা ধরে নিচ্ছি, এটা বড় মান, এর থেকেও বড় মান আছে, তাই আমি এই যে মানগুলো বসাচ্ছি x এর জায়গায়, দেখো এমন কোনো মান নেই যে মানগুলো বসালে এই ফাংশনটা ইরর হয়ে যায়, ইরর হবে না। তো যেহেতু কোনো এমন কিছু বসালে এটা ইরর হয় না, তাই আমাদের ডোমেনটা হচ্ছে কি সবচেয়ে ছোট সংখ্যা থেকে সবচেয়ে বড় পর্যন্ত, মানে সবচেয়ে ছোট হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত। হ্যাঁ, এই সীমার মধ্যেই আমাদের ডোমেন পাবো। আর ইনফিনিটির আগে সবসময় আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিব, আর এই যে ব্র্যাকেটের এখানে প্রথমে যে থাকে সে হয় ছোট মান, আর এটা হচ্ছে বড় মান। মানে কত থেকে কত পর্যন্ত, -∞ থেকে +∞ পর্যন্ত সবগুলা মান বসালেই আমাদের এই ফাংশন সংজ্ঞায়িত হবে। তাহলে মানে আমরা যদি এটাকে তো আমরা বাস্তব সংখ্যা বলি, -∞ থেকে +∞ পর্যন্ত সব সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এখান থেকে ধরে সবচেয়ে ছোট থেকে ধরে এখানে সবচেয়ে বড় পর্যন্ত যতগুলো সংখ্যা দেখতেছো সবগুলোই বাস্তব সংখ্যা হবে এখানে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ফাংশনটা লিখলাম, যেহেতু এক্সটা সূচকে আছে তাহলে আমরা বলতে পারি যা এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তো সুতরাং আমাদের ডোমেনটা কি হবে, ডোমেনটা হবে সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় পর্যন্ত, মানে -∞ থেকে +∞ পর্যন্ত। তো আমরা লিখলাম সুতরাং ডোমেন -∞ থেকে +∞ পর্যন্ত। আর সবসময় মনে রাখবা, ইনফিনিটি লিখলে তার পাশে যেই ব্র্যাকেটটা হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা মনে রাখো। আচ্ছা, এখন এটা লিখলাম, আর -∞ থেকে +∞ পর্যন্ত সেটাকে আমরা বাস্তব সংখ্যা বলি, মানে 8 দ্বারা প্রকাশ করি। এখান থেকে ধরে এখান পর্যন্ত যে সংখ্যাগুলো আসে সেগুলো সব বাস্তব সংখ্যা। এটা আমাদের ডোমেন হয়ে গেল। তো এখন আমাদের রেঞ্জ নির্ণয় করবো। এই যে রেঞ্জ, কোন একটা ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেনই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, এটা একটু আমরা মাথায় রাখবো। মানে একটা ফাংশনের বিপরীত ফাংশন করে যদি ওই ফাংশনের ডোমেন বের করি, তার মানে আমরা কিন্তু প্রথম ফাংশনের রেঞ্জ পেয়ে যাই। মানে আমি যদি এখানে একটু লিখি, y = ধরো এরকম আছে x + 2, এটা দেয়া আছে। এখন যদি আমি কোশ্চেন করি এই ফাংশনের বিপরীত ফাংশনটা কি, তাহলে আমরা কিন্তু ওয়াইটা যেরকম এখানে আলাদা আছে, আমরা যদি এক্সটাকে আলাদা করে দিই তাহলে এই ফাংশনের বিপরীত ফাংশন পেয়ে যাব। তার মানে হচ্ছে আমি যদি y - 2 = x লিখি, সুতরাং দিয়ে ঘুরে লিখতে পারি x = y - 2। এই যে এক্সটাকে আলাদা করে দিতে পারলাম, সেটাই হচ্ছে বিপরীত করে ফেলছি। কিন্তু এখানে যেমন y আছে আলাদা সিঙ্গেল, আমি যদি এক্সটাকে এরকম আলাদা করে ফেলতে পারি তাহলে এই ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে এটা পেয়ে যাব। এটা আলোচনা করা হয়েছে। এখন আমরা তাহলে এই ফাংশনটাকে, এই যে যেটা আছে আমাদের এখানে যেটা দেয়া আছে, এই ফাংশনের প্রথমে আগে বিপরীত ফাংশন নির্ণয় করি। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আগে x এর এই অংশটা এই পাশে লিখলাম, আর ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলাম, কারণ যেহেতু আমাদের x বের করতে হবে।
তো এখন দেখো এই ফাংশনটা যে আছে এটাকে কিন্তু নর্মালভাবে এক্সকে আলাদা করা যায় না। মানে এখানে তো আমরা খুব সহজে এক্সটাকে আলাদা করে ফেলতে পারলাম, এখানে খুব ইজিতে এক্স আলাদা হয়ে গেছে না, কিন্তু এখানে তো সেরকম নাই, এই এক্সটা সূচকে আছে। তো এই সূচক থেকে তাকে নামাতে হলে বা সূচক থেকে তাকে সরাতে হলে লগ নিয়ে আসতে হবে। কারণ আমরা লগের ক্ষেত্রে আমরা এরকম জানি, এখানে লিখি যেমন 2 এর কিউব করলে হয় 8, এটাকে লগের মাধ্যমে লিখলে কি লেখা যায়, লগ 2, এই 2টা ভিত্তিতে চলে যাবে আর 8টা 2 এর পাওয়ার হিসাবে চলে আসবে, আর এই যে এখানে যে আছে সেটা ফলাফলে চলে যাবে, মানে এখানে পাওয়ারটাই আমাদের ফলাফলে চলে যায়, ঠিক না? এই যে 3 আলাদা হয়ে গেল। তাহলে আমাদের এই 2 এর পাওয়ার যে x আছে এটাকে আলাদা করতে হলে কি করতে হবে, লগই নিতে হবে। তো এই লগ নিলাম, লগ নেওয়ার পর এখানে যেমন x এর ভিত্তি ছিল 2, এখন এই 2টা হবে এই লগের ভিত্তি, এই যে লিখলাম লগের ভিত্তি 2। আর এই যে ওই পাশ থেকে যেটা ছিল ওয়াইটা কিন্তু 2 এর উপরে চলে আসছে, যেমনটা এখানে 8 এখান থেকে এখানে চলে আসছিল, তো এখানে 2 এর পাওয়ার y হিসাবে চলে আসলো। আর এই যে এক্সটা আছে এক্সটা ফলাফলে চলে যাবে, এই যে এক্স আলাদা হয়ে গেছে, দেখো এক্সটা কিন্তু ওই পাশে চলে আসছে, ঠিক আছে? এই যে এক্সটা, ফলে এটাকে আমরা যদি ঘুরাই লিখি এক্স ইকুয়াল লগ 2 তার পাওয়ার লিখলাম y, এই যে দেখো এই ফাংশনের বিপরীত ফাংশন হয়ে গেছে এটা, এই যে আমরা বিপরীত ফাংশন কিন্তু পেয়ে গেছি, কারণ এখানে ওয়াই আলাদা ছিল, এখন আমরা যেহেতু এক্সটাকে আলাদা সিঙ্গেল করে ফেলতে পারছি, তার মানে এই ফাংশনের বিপরীত ফাংশন পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ফাংশনের ডোমেন বের করা। এখন এই ফাংশনের ডোমেন বের করব। দেখো উপরের ফাংশনের জন্য এই ফাংশনে আমরা কিন্তু এক্স এর মান বসায় পাই, এই যে এখানে এক্সটা কার জন্য সংজ্ঞায়িত, এখন তো আমাদের এখানে ওয়াই আছে, এই ওয়াইটা কার জন্য সংজ্ঞায়িত হবে, মানে এই ফাংশনটা কার জন্য সংজ্ঞায়িত হবে সেটা নির্ণয় করব। এটা যেহেতু লগারিদমিক ফাংশন, দেখো এটা লগারিদমিক ফাংশন হলে লগের এইখানে কিন্তু যে থাকে তাকে 0 থেকে বড় হতে হয়। তোমরা লগ সায়েন্টিফিক ক্যালকুলেটর লেখো, লগ এখানে লেখো 5, দেখো এটা আর রেজাল্ট আসবে। কিন্তু তুমি যদি 0 থেকে ছোটও বসাও, এইখানে ধরো এখানে তুমি -1 বসাও, দেখবা ইরর হয়ে যাবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে দেখো এটা ইরর হয়ে যাবে। বা তুমি যদি ওরকম ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো যার ভিত্তি লেখা যায় যেসব ক্যালকুলেটরে, তো এটা দিয়েও যদি ট্রাই করো তারপরও ইরর আসবে, কারণ লগের এখানে যে থাকে তাকে অবশ্যই 0 থেকে বড় হতে হয়, এখানে 0 বসাইলেও ইরর হয়ে যাবে। তার মানে আমাদের ওয়াই এখানে কি আছে, লগের আমরা যে ফাংশনটা লিখতেছিলাম এখানে ছিল ওয়াই, তো এই ওয়াইটা যে আছে ওয়াইটাকে অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এই ওয়াইটাকে এই যে 0 থেকে বড় হতে হবে, 0 এর সমান হলেও চলবে না, 0 থেকে বড় হতে হবে। তাহলে এখানে দেখো আমরা এই কথাটাই লিখলাম যে লগারিদমের বেলায় সকল ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে। মানে এইখানে এই লগারিদম যদি থাকে তাহলে লগারিদমের ক্ষেত্রে এই লগের এই অংশটা যে আছে এখানে তাকে অবশ্যই ধনাত্মক হতে হবে এবং বাস্তব সংখ্যা হতে হবে। ধনাত্মক মানে হচ্ছে 0 থেকে তাকে বড় হতে হবে, তো 0 থেকে বড় হতে হলে সে এই ফাংশনটা কি হয়, সংজ্ঞায়িত হবে। অর্থাৎ ওয়াইটাকে আমার 0 থেকে বড় হওয়া মানে হচ্ছে ওয়াইটাকে 0 থেকে আমাদের বড় হতে হবে। তো এই 0 থেকে বড় হওয়া মানে হচ্ছে এই যে দেখো এই যে 0, এখানে দেখো এই যে 0 আছে, এই 0 থেকে বড় ওইদিকে যেতে হবে, বড়র দিকে যেতে হবে, 0 সহ না কিন্তু, মানে আমাদের ভিতরে বরাট হবে না, আমাদের 0 থেকে কত পর্যন্ত যেতে পারবো, একদম সবচেয়ে বড় মান পর্যন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো। তাহলে 0 সহ, উত্তরটা হচ্ছে না, 0 সহ না, 0 এর পর থেকে। 0 সহ হলে তো আমরা 0 ভরাট করে ফেলতাম এবং আমাদের চিহ্নটার এখানেও এই ইকুয়াল চিহ্ন থাকতো, কিন্তু যেহেতু ইকুয়াল নাই তার মানে 0 এর পর থেকে আসবে। তাহলে 0 এর পর থেকে কত পর্যন্ত যাব, আমরা ইনফিনিটি পর্যন্ত যাব, এই যে অসীম পর্যন্ত যাব। তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত গেলে আমাদের কিভাবে লেখা যায় এটাকে, এই যে 0 লিখলাম ছোটটা, সবচেয়ে বড় লিখলাম ইনফিনিটি, আর আমরা জানি ইনফিনিটির আগে এই ফার্স্ট ব্র্যাকেট হয়, আর যেহেতু 0 পর থেকে তাই আমরা এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিব। আর যদি 0 সহ হতো তাহলে এখানে কিন্তু আমাদের এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হতো। যদি আমাদের এখানে এই চিহ্নটা থাকতো তাহলে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হতো। যেহেতু আমাদের 0 এর পর থেকে মানে 0 থেকে বড় হতে হবে ওয়াইটাকে, তাই আমরা কিন্তু এই যে 0 এর আগে এই ফার্স্ট ব্র্যাকেট হবে। তো আমাদের এইটাই হচ্ছে আমাদের এই ফাংশনের জন্য, এই যে এইটার জন্য ডোমেন কি হয়, ডোমেন হয় যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এই যে আমাদের x ইকুয়াল এই ফাংশনের জন্য log 2 টু দি পাওয়ার y, এটার জন্য আমাদের ডোমেন পাই এইটা। কিন্তু এইটার ডোমেন পাওয়া মানে হচ্ছে মূল ফাংশনটার কি,
মূল ফাংশনটার রেঞ্জ, মানে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের তো মূল ফাংশনের রেঞ্জই বের করতে বলছে, তো এটা হচ্ছে রেঞ্জ। কার রেঞ্জ? এই যে এই ফাংশনটা যেটা এখানে আছে, মূল ফাংশনটার রেঞ্জ। আর এইটার কি? এই ফাংশনটার কি? এই ফাংশনটার ডোমেন হচ্ছে এটা। তো আমরা সেটাই বললাম যে বিপরীত ফাংশনের ডোমেনই হচ্ছে ওই মূল ফাংশনের রেঞ্জ, যেটার হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই তো আমাদের দেখো খ নঙে কী দেওয়া আছে প্রশ্নটা, যে ফাংশনটি লেখচিত্র অঙ্কন করো এবং এর বৈশিষ্ট্যগুলো লিখো। মানে এই ফাংশনটা লেখচিত্র আঁকতে হবে এবং এর বৈশিষ্ট্য লিখতে হবে। তো দেওয়া আছে দিয়ে আমরা ফাংশনটা লিখলাম y = 2 to the power x। তো এই ফাংশনটা যে আমরা লেখচিত্র অঙ্কন করব, লেখচিত্র অঙ্কন করতে হলে আমাদের x স্থানাঙ্ক লাগবে এবং y স্থানাঙ্ক লাগবে। তো সেই জন্য আমরা কি করলাম, আমরা প্রথমে এখানে লিখলাম x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তো এখন আমরা x লিখলাম আর y লিখলাম। তো এখানে এই যে দেখো x এর ভিন্ন ভিন্ন মান নিলে আমরা কিন্তু y এর মান পাবো, কারণ এখানে দেওয়া আছে কি y = 2 to the power x। তো আমরা যদি এখানে y = 2 to the power x লিখি, এখন এই যে xটা যে আছে, এই x এর মান আমরা বসাবো এখানে। এই x এর জায়গায় আমরা -1 2 0 -2 মানে ইত্যাদি এরকম মান বসাতে পারি। তবে আমরা অনেক মান বসাবো না, আমরা কয়েকটা মান বসাবো এই x এর জায়গার মধ্যে। তো প্রথমে আমরা দেখো x এর মান -2 বসালাম, এখানে প্রথমে আমরা -2 বসাই। তো তোমরা এটি ক্যালকুলেটারে দেখবা যে সায়েন্টিফিক ক্যালকুলেটারে 2 to the power -2 লিখলে এই মানটা আসবে, 0.25 এরকম আসবে। বা -1 বসালে 0.5, 0 বসালে 1, এখানে যদি 2 এর পাওয়ার 0 বসায় দাও, যে কোনো সংখ্যার পাওয়ার 0 বসালে সেটা কি হয় 1 হয়ে যায়। আর 1 বসালে এখানে 2 আসবে, আর 2 বসালে 4 আসবে। আশা করি এগুলো নিয়ে আর বলার কিছু নেই। এই মানগুলো আমরা লিখলাম এখানে। এখন আমাদের যে কথাগুলো লিখতে হবে এগুলো একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ছক কাগজে x ও x ড্যাশ দ্বারা x অক্ষকে বোঝানো হয়। এই ছক কাগজে x ও x ড্যাশ দ্বারা আমরা কি বুঝাই? x অক্ষকে বুঝাই। আর y ও y ড্যাশ দ্বারা আমরা y অক্ষকে বুঝাবো। হ্যাঁ, এটা লিখলাম, y ও y ড্যাশ দ্বারা আমরা y অক্ষকে বুঝাইছি এখানে, বা বোঝানো হলো। আর এই ও বিন্দু দ্বারা কি বিন্দু বোঝানো? ও বিন্দুকে আমরা মূল বিন্দু বলি, সেটা লিখলাম। যেখানে ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, এটা লিখলাম। এখন আমাদের মেন কাজ হচ্ছে, দেখো আমাদের মান কিন্তু খুব বেশি দূরে চলে যায় না। দেখো 1 2 এই 2 পর্যন্তই আছে। আর এইখানেও দেখো সর্বোচ্চ মান 4, মানে বেশি বড় না, বা মানটা অনেক বড় হয়ে যায় না, যে 50 60 বা 20 30 এর উপরে মান হয়ে যায় না। সেই জন্য আমরা কি করব, যেহেতু মান খুব ছোট ছোট আছে, তাই আমরা একটু ছক কাগজের ঘরগুলাকে বাড়ায় নিব। মানে হচ্ছে x অক্ষ বরাবর 10 ঘরকে একক ধরবো। মানে আমাদের গ্রাফ যে পেপারটা আছে, সেই পেপারে দেখবা ছোট ছোট ঘর আছে, ওই ছোট ছোট এরকম 10টা ঘরকে x অক্ষ বরাবর আমরা 1 ধরে নিব। আর y অক্ষ বরাবরও সেম কাজটাই করব। y অক্ষ বরাবরও ছোট ছোট এরকম 10টা ঘরকে 1 ধরে নিব। আমরা ধরে আমরা এই যে এই বিন্দুগুলা যে পাচ্ছি, এগুলা দ্বারা আমরা ক্রমজোড় তৈরি করে নিব। মানে হচ্ছে -2 আর 0.25 এরকম একটা জোড়া হবে। 1 0.5, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা এবং এই 2 এর সাথে 4 নিয়ে এই যে বিন্দুগুলো আমরা পাবো, সেই বিন্দুগুলা স্থাপন করি এবং লেখচিত্র অঙ্কন করি। মানে এই যে এই ক্রমজোড়গুলা যে পাচ্ছি, সেই ক্রমজোড়গুলা বসালে বিন্দু পাবো ছক কাগজের মধ্যে। ওই বিন্দুগুলা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা লেখচিত্র তৈরি করতে পারবো, মানে আমাদের যেই লেখচিত্রটা তারা চাচ্ছে সেটা। তো আমরা দেখো প্রথমে -2 আর 0.25 বসাই। তো x এর বেলা -2 মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে বামে আসবো, এখানে আসলে -2 পাবো। তারপর আসছে কত? 0.25। এখানে কিন্তু আমার মোট টোটাল ঘর গেছে এরকম 20টা ছোট ছোট, কারণ এই 10 ঘরকে আমরা 1 ধরছি, আর এই 10 ঘরকে আমি এখানে 2 ধরছি। মানে এখানে -2 ঘর আসা মানে হচ্ছে ছোট ছোট ঘর আমরা 20টা চলে আসা এদিকে। তারপর আমরা y অক্ষ বরাবর ঠিক সেম কাজটা করছি। y অক্ষ বরাবর 10 ঘর সমান 1 ধরছি। তাহলে এই যে y অক্ষ প্লাস, যেহেতু এটা উপরে যাবে, এখন এইখানে হচ্ছে 10টা ঘর এরকম। তো আমরা কি করব, আমরা 0.25টাকে কিভাবে হিসাব করব? আমরা এইভাবে হিসাব করব যে পুরোটা যেহেতু 10, তাহলে অর্ধেক হচ্ছে 5, মানে 0.5। এই মাঝ বরাবর আসলে হবে 0.5, তার অর্ধেক আসলে হবে 0.25। এই যে 0.5 এর অর্ধেক হচ্ছে 0.25, এটা আসবে। তো আমরা এই যে অর্ধেকের অর্ধেক নিলে আমরা এই বিন্দুটা পাবো এখানে। এই যে দেখো এই বরাবর, তার মানে এই বিন্দুটা হচ্ছে আমার কত? এই বিন্দু হচ্ছে -2 আর 0.25। এই যে এই বিন্দুটা।
তারপর -1 নিলে হয় 0.5। তার মানে আমি -1 যদি এখান থেকে এখানে আসি, এটা হচ্ছে -1, এখান থেকে আমরা কত, এই যে এটা অর্ধেক, সেটা হচ্ছে 0.5, তাহলে এই অর্ধেক বরাবর আসবো, এই যে এখানে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যদি -1 আর 0.5 এটা গেল। এবার 0 নিলে হবে 1, এই যে দেখো এখানে 0 আছে, 0 নিলে হবে কত, 1, এই যে এখানে হবে, বিন্দুটা পড়বে এই যে এখানে। তারপর আরেকটা ছিল কি, 1 নিলে হবে 2, তো 1 আমি কিন্তু এইভাবে ধনাত্মক এদিকে যাব, এখানে কিন্তু 10 ঘর আছে, এখানে যদি আমি x অক্ষ বরাবর 1 আসি, তাহলে y অক্ষ বরাবর আমরা ঘর পাবো 2, এখানে 2 এর চলে আসব। আর যদি আমি এখানে 2 নেই, তাহলে y অক্ষ বরাবর যাবে 4, এই যে 2, এখানে 2 বরাবর আসলে এখানে হবে 4, মানে এই যে এখানে হবে। আসলে একটু বাঁকাতেরা হতে পারে, তো তোমরা এটা একটু সব কাগজে যখন করবা ঠিক করে আঁকবা। এই যে এখন এই বিন্দুগুলো আমি যদি যোগ করে দিই, এই যে দেখো, এই তো লেখচিত্র অনেকটা এমন হবে, এই তো চিত্রটা এটা হয়ে গেছে। তাহলে আমি এখানে যদি বিন্দুগুলো বসাই, কি কি পাচ্ছি বিন্দু, এটা হচ্ছে -2 যখন বসাচ্ছি তখন 0.25, যখন আমি -1 বসাচ্ছি তখন 0.5, যখন আমি 0 বসাচ্ছি তখন হচ্ছে 1, এই যে এইটা 0 বসালে হয়ে যাচ্ছে 1, আর 1 বসালে হয়ে যাচ্ছে 2, মানে এই বিন্দুটা, আর এখানে 2 বসালে হয়ে যাচ্ছে 4, এই যে। তাহলে আমি কিন্তু এই যে বিন্দুগুলো পেয়ে যাচ্ছি, এই তো। তো এখন এই লেখচিত্রটা দেখে আমাদের এটা সম্পর্কে বৈশিষ্ট্য লিখতে হবে কিন্তু। তো আমি একটু এই অংশটা এগুলা মুছে দেই। এখন লিখবো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখো লেখচিত্রটা কিন্তু 0, 1 বিন্দুগামী, মানে এই যে y অক্ষকে সে 0, 1 বিন্দুতে ছেদ করছে। তো আমরা কিন্তু এই অপশনটা রাখতে পারি, প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে এটা লিখতে পারো, যদি y অক্ষকে ছেদ করে, এই যে y অক্ষটা যে আছে, তাহলে সেটা কোন বিন্দুতে ছেদ করে সেটা উল্লেখ করে দিতে। প্রথম শর্তটা আমরা কি লিখবো, লেখচিত্রটি কোন বিন্দুগামী, 0, 1 বিন্দুগামী, 0, 1 বিন্দুগামী, এটা মনে রাখবা। তারপর 2 নম্বর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা বলতে পারি, দেখো আমরা যদি ওই যে একটু আগে দেখলাম, যত মান বাড়ায় যাচ্ছি, ধনাত্মকের দিকে যাচ্ছে x এর মান, তত উপরের দিকে চলে যাচ্ছে। দেখো আমি যদি 0 বসাই তাহলে আসে এখানে, 1 বসালে আসে এখানে, 2 বসালে আসে এখানে, তাহলে 3 বসালে নিশ্চয়ই আরো উপরের দিকে যাবে। তাহলে এখানে বলতে পারি লেখচিত্রটি ক্রমবর্ধমান, বা যার মান প্রতিনিয়ত বাড়তেছে সেটাকে আমরা ক্রমবর্ধমান বলি। তাহলে বলবো লেখচিত্রটি ক্রমবর্ধমান, এই কথাটা লিখবো। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্যটা কি, লেখচিত্রের মধ্যে আমরা কিন্তু এই লেখচিত্রটার y এর কোনো মান ঋণাত্মক হয় না, বা এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি মাইনাস মান বসানোর পরে এখানে y গুলা কিন্তু সব ধনাত্মক, 0.25, 0.5, 1, 2, 4। এখন আমি যতই ছোটোর দিকে যাই না কেন, -3 গেলেও কিন্তু আমাদের এটার মান ঋণাত্মক আসবে না, y এর মান ঋণাত্মক আসবে না। এটাই যে x এর যে কোনো মান যদি আমি এখানে বসাই ফাংশনটার মধ্যে, এই যে এই ফাংশনটার মধ্যে x এর যে কোনো মান, ঋণাত্মক বসাই কিংবা ধনাত্মক বসাই, যাই বসাই না কেন, সেটার জন্য y এর মান সর্বদাই ধনাত্মক। তার মানে বলতে পারি এখানে x এর যে কোনো মানের জন্য y সর্বদা ধনাত্মক। এরপর 4 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি, ওই যে x এর মান যত কমতে থাকবে, একটু চিন্তা করে দেখো, x এর মান এখানে ছিল 2, এখানে ছিল 1, এখানে 0, -1, -2। তার মানে দেখো x এর মান যত কমতে আসছে এদিকে, লেখচিত্রটা তত x অক্ষের কাছাকাছি চলে আসতেছে। দেখো এখানে কত উপরে ছিল, যত মান কমতেছে দেখো আস্তে আস্তে এই যে x ও x ডেস, এই x অক্ষটা যে আছে, এই x অক্ষের কাছাকাছি চলে আসতেছে। তো আমরা এখানে লিখতে পারি x এর মান হ্রাস পাওয়ার সাথে সাথে x এর মান হ্রাস পাওয়ার সাথে সাথে কি হয়, লেখচিত্রটি x অক্ষের
নিকটবর্তী হয় বা x অক্ষের কাছাকাছি চলে আসে। x এর মান হ্রাস পাওয়ার সাথে সাথে লেখচিত্রটি x অক্ষের নিকটবর্তী হয়, এটা লিখতে পারো, নিকটবর্তী হয়। আর 5 নম্বর শর্তে আমরা বলতে পারি এই লেখচিত্রটা অবিচ্ছিন্ন। যতই আমরা লেখচিত্র আঁকি না কেন এদের মাঝখানে কোনো গ্যাপ হবে না, মানে ধরো কিছু অংশ এইভাবে গেল তারপর আবার গ্যাপ দিয়ে আবার এইভাবে, এরকম হবে না, এখানে কোনো বিচ্ছিন্ন হয় নাই। তার মানে এটা বলতে পারি যে লেখচিত্রটি অবিচ্ছিন্ন, লেখচিত্রটি অবিচ্ছিন্ন। এরকম কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিলেই হবে, এই তো আমাদের লেখচিত্রের বৈশিষ্ট্য হয়ে গেল। তো আমাদের একটু এখানে লক্ষ্য করো, দেখো গতে কি বলা হচ্ছে, ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করে এটি একক কিনা তা নির্ধারণ করো এবং বিপরীত ফাংশনটির লেখচিত্র আঁকো। তো প্রথম হচ্ছে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করব। তো আমরা কিন্তু কতে যখন আমরা রেঞ্জ নির্ণয় করি তখনই কিন্তু আমরা এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করে ফেলছি। তো দেওয়া আছে দিয়ে আমরা এই পর্যন্ত লিখলাম, এই পর্যন্ত এইখানে কিন্তু বিপরীত ফাংশন হয়ে যায় এখানে এতটুকু করলেই। তো আমরা তো এটা কতে এই বিপরীত ফাংশন এই পর্যন্ত কিন্তু দেখাইছি তোমাদের। তো এখন কাজ হচ্ছে বিপরীত ফাংশন যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা সবসময় এইটা নির্ণয় করব, f ইনভার্স x। বিপরীত ফাংশন নির্ণয় করতে বললে মনে রাখবা f ইনভার্স x-টা নির্ণয় করব। এই পর্যন্ত আমাদের বিপরীত ফাংশন হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমরা তারপরেও এই যে f ইনভার্স x বের করে বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে সেটা দেখাবো। তো সেই জন্য আমরা এতটুকু লেখার পর আমাদের কিছু কাজ বাকি থাকে। আমাদের কাজ হচ্ছে এটাকে সরানো, মানে কোন একটা নর্মাল ফাংশন হচ্ছে f অফ x, এটার বিপরীত ফাংশন কি হবে f ইনভার্স x, এটা করব। তো সেজন্য এই যে এই xটাকে আমাদের সরাতে হবে এখান থেকে, এই এতটুকু লেখার পর, এই প্রসেসগুলো তোমরা জানো, এতটুকু লেখার পর এখান থেকে xটাকে সরাবো। তো xটাকে সরাবো কিভাবে, আমরা এখানে লিখলাম y ইকুয়াল f অফ x, এটা তোমরা জানো, y বলতেই আমরা f অফ x বুঝি, ফাংশন অফ x। এখান থেকে আমরা কিন্তু এই fটাকে সরাতে পারি। যদি আমি উভয় পক্ষে f ইনভার্স নেই তাহলে কিন্তু এইখানকার fটা চলে যায়। তো f চলে গেলে এখানে কি থাকতেছে, শুধু x থাকতেছে, আর এইখানে f ইনভার্স y চলে আসতেছে, মানে এই পাশের fটা যদি এই পাশে আসে তাহলে ইনভার্স হয়ে যায়, মনে রাখো এটা। তাহলে এটা এখানে আমরা 1 নং দিব, এই পাশে ধরি দিয়ে লিখে এতটুকু লিখবা। এখন এই যে x এর যে মানটা পাচ্ছি আমরা y f ইনভার্স y, সেটা আমি এখানে বসাই দিব, এই যে এখানে 1 থেকে লিখলাম। তাহলে এই যে x এর পরিবর্তে লিখলাম f ইনভার্স y, এই যে লিখছি, আর এই অংশটা লিখলাম এখানে, এটা 1 থেকে লিখলাম, ঠিক আছে। এখন আমাদের কিন্তু এই পুরো ফাংশন এখানে আমি বলছি যে এখানে f ইনভার্স x বের করব, কিন্তু এখানে দেখো y আছে, এখানে f অফ y আছে আর এখানে log y আছে, মানে f ইনভার্স 1 তারপর এখানে y আর এখানে log y। তো এই y-টাকে চেঞ্জ করা যায়, যদি আমি চলক পরিবর্তন করে দিই তাহলেই হয়ে যায়। তো এই y এর জায়গায় যদি আমরা x বসাই তাহলে f ইনভার্স x, তাহলে যত জায়গায় আমাদের x y ছিল ওগুলো সব x হয়ে যাবে। তাহলে যে log 2 এখানে লিখলাম x, এই যে হয়ে গেল, যা প্রদত্ত ফাংশনটির বিপরীত ফাংশন, মানে এই যে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় হয়ে গেল। এখন আমাদের বলছে বিপরীত ফাংশন নির্ণয় করে এটি একক কিনা তা যাচাই করো। এখন এটা আবার যাচাই করতে হবে এই ফাংশনটা কি একক কিনা। তো আমরা কিন্তু এটাকে দেখে বলে দিতে পারি এটা একটা একক ফাংশন। তো এই ফাংশনটা যে একক ফাংশন সেটা আমরা কিভাবে বুঝলাম, আমি সেটা একটু আলোচনা আছে আমাদের 1.1 1.2 যখন আমরা ওই চ্যাপ্টারগুলার বেসিক ক্লাস দিব তখন আসলে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে একটু মনে রাখো যে 3টা বিষয় থাকলে ওই ফাংশনকে আমরা একক ফাংশন বলি না। একটা হচ্ছে যদি ফাংশনটা এমন থাকে y ইকুয়াল x স্কয়ার, যদি এখানে ঘাত জোড় থাকে তাহলে সেটা একক হয় না, এটা একক ফাংশন হবে না। যদি y ইকুয়াল তোমার ফাংশনটা এমন থাকে মডুলাস দিয়ে থাকে তাহলেও সেটা একক হয় না। আবার যদি y ইকুয়াল তোমার ত্রিকোণমিতিক ফাংশন থাকে যেমন sin x কিংবা cos x এরকম থাকে তাহলে সেগুলো একক হয় না। কেন হয় না একটু ছোট্ট করে কারণ বলে দিই, কারণ এখানে x এর ভিন্ন ভিন্ন মান বসালে y এর একই মান চলে আসে, এর জন্য এগুলো একক হয় না। যেমন তুমি এখানে x এর মান এটাকে যদি আমি বলি x এর মান তুমি -1 বসাও, সেটা করলে কি হয় +1 আসে। আবার তুমি x এর মান 1 বসাও, সেটাকে 1 স্কয়ার করলে 1 আসে। তাহলে এখানে x এর দুইটা ভিন্ন মান বসাচ্ছি, একটা -1 +1। এই ভিন্ন মান বসানোর পরও দেখো y এর একই মান চলে আসছে,
তাহলে এটা হয় এক এক ফাংশন হয় না। আবার মডুলাসের মধ্যেও সেম ঘটনা, যদি তুমি -1 বসো তাহলে সেটা +1 হয়ে যায়, আবার তুমি যে সেটার ভিতরে +1 বসো তাহলে 1 আসতেছে। তাহলে x এর এখানে একটা মান বসাচ্ছ তুমি -1, আর একটা মান বসাচ্ছ তুমি +1। এই যে ভিন্ন মান বসানোর পর y এর কিন্তু সেম মান আসতেছে 1 1, এই যে y এর কিন্তু সেম মান আসতেছে এখানে। ফলে কি হয়, ফলে এগুলো এক এক ফাংশন হয় না। তো আমি একটু মনে রাখো, এই তিনটা ক্যাটাগরি থাকলে ওই ফাংশনগুলোকে আমরা এক এক ফাংশন বলি না। তো আমরা এখানে প্রথমে লিখি, এরকম ধরি x1 x2 এলিমেন্ট ডোমেন f ইনভার্স, এটা লিখলাম। মানে হচ্ছে আমি এখানে দুইটা মান নিব ডোমেন থেকে। তো আমি ডোমেন কোনগুলা নিব, এখানে তো অনেকগুলা ডোমেন থাকতে পারে, আমি যে কোনো x1 এবং x2 দ্বারা আমি যে কোনো দুইটা ডোমেন উপাদান বোঝাচ্ছি। এই বিপরীত ফাংশনের যে ডোমেন ছিল কত, 0 থেকে কত পর্যন্ত নিতে পারছিলাম, ইনফিনিটি পর্যন্ত। এটাই তো আমাদের ডোমেন হয়েছিল এই বিপরীত ফাংশনের, এটার ডোমেনটা। যখন আমি রেঞ্জ নির্ণয় করছি তখন কিন্তু আমি এইটা দিয়ে রেঞ্জ নির্ণয় করছিলাম। হ্যাঁ, এটার বিপরীত ফাংশনের ডোমেন কোনগুলা, তো এইখান থেকে যদি আমি মান নেই, দুইটা মান নিলাম, একটা x1 একটা x2, আমি যে কোনো মানে নিতে পারবো, কিন্তু আমি ধরে নিলাম মানগুলো একটা x1 এবং আরেকটা হচ্ছে x2। এই দুইটা মান যে আছে, এই দুইটা মান আমি এই ফাংশনটায় বসাবো। তাহলে আমি যদি বসাই f ইনভার্স x এর জায়গায় বসাবো x1 ইকুয়াল, এখানে আসতেছে কত, log 2, এখানে হবে x1। আবার এখানে f ইনভার্স x2 যদি বসাই তাহলে এখানে হবে কি, log 2x2, এটা লিখলাম। এই যে এই দুইটা মান সমান দেখাবো, মানে প্রশ্ন মতে দিয়ে আমরা লিখবো f ইনভার্স x1 ইকুয়াল f ইনভার্স x2। আর যদি আমরা এই দুইটাকে সমান লেখার পর আমরা যদি এই ডোমেনের যে উপাদান দুইটাকে সমান দেখাতে পারি, তাহলে আমরা বলবো এই ফাংশনটা এক এক। আরেকবার বলি, এই ফাংশনের মধ্যে যে ডোমেন থেকে যে উপাদানগুলো নিছি সেটা বসাবো প্রশ্ন মতে দিয়ে। এই যে আগে তো এগুলোর মান নির্ণয় করলাম, এখন আমরা দুইটা ফাংশনকে আমরা সমান দেখাবো, f ইনভার্স x1 ইকুয়াল f ইনভার্স x2। এই দুইটা সমান নিয়ে যদি আমি ওই ডোমেনের যে উপাদানগুলো নিছি সেগুলোকে সমান দেখাতে পারি, তাহলেই বলবো সেই ফাংশনটা এক এক। তো আমি যখন এই 1.1 আর 1.2 এর বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব, তখন এক এক ফাংশন সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা হবে ওইখানে। তো এখন শুধু একটু মনে রাখো যে আমরা এই মান দুইটা থেকে আমরা কি দেখাবো, x1 আর x2 যদি সমান দেখাতে পারি তাহলে এই ফাংশনটা এক এক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, এই ফাংশন, এটা মান পাচ্ছি কি, log 2x1, এই পাশে হচ্ছে log 2x2। এই তো উভয় পক্ষ থেকে log 2 বাদ দিয়ে দিলে কি থাকে, x1 ইকুয়াল x2। যদি আমি বলছিলাম যে x1 আর x2 যদি সমান দেখাতে পারি তাহলে সেটা হয়ে যাবে এক এক ফাংশন। তাহলে আমরা এখানে কি লিখব, এই যে বিপরীত ফাংশনটা একটা কি ফাংশন, এক এক ফাংশন, এটা দেখাতে বলছে। তাহলে ফাংশনটা কি এক এক কিনা, হ্যাঁ, যেহেতু এই দুইটা সমান, সুতরাং f ইনভার্স 1x ফাংশনটা কি ছিল, log 2x, এই যে log 2x ফাংশনটি এক এক ফাংশন। এই তো এটা লিখবা, লিখে দিও, এই ফাংশনটা একটা এক এক ফাংশন। তো আমরা কিন্তু বিপরীত ফাংশন যে এক এক সেটা কিন্তু দেখায় ফেলছি, যে বিপরীত ফাংশনটা একটা এক এক ফাংশন। এখন এই বিপরীত ফাংশনটার লেখচিত্র রাখতে হবে আবার এখানে। তো আমাদের বিপরীত ফাংশনটা আগে লিখলাম, এই যে এটা আমাদের বিপরীত ফাংশন। তো আমাদের লেখচিত্র রাখতে হলে x y এই দুইটা জিনিস জানা লাগে, বের করা লাগে, সেজন্য আমরা ধরে দিয়ে লিখলাম y ইকুয়াল f অফ x ইকুয়াল এটা, এই যে এটা সমান সমান আমরা y ধরে নিছি, যে এই অংশটা সমান সমান y। এখন আমরা ওই আগের কথাই লিখবো, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, এটা লিখলাম। যেখানে এই যে yটা সমান সমান, এখন আমরা y এর সাথে এইটার সম্পর্ক দেখাবো, এই y এর সাথে এই log x এর, কারণ আমাদের এই f অফ x আর এটা দেখানোর দরকার নেই, কারণ আমাদের y আর x বিন্দু জানতে পারলে আমাদের লেখচিত্র হয়ে যাবে। তো সেজন্য x লিখলাম, y লিখলাম। এখন এখানে কথা আছে, কথাটা হচ্ছে এখানে log 2 এর পাওয়ার x দেওয়া আছে। এখন তোমরা একটু সায়েন্টিফিক ক্যালকুলেটর তো আমাদের যেটা ব্যবহার করতে দেবে সেটার মধ্যে ভিত্তি লেখা যায় না, লগের ভিত্তি লেখা যাবে না। তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা অ্যালাউ করবে ওটার মধ্যে কিন্তু লগের কোনো ভিত্তি বসানোর স্কোপ নাই। তো আমরা কি করব, আমরা এমন মানগুলা সিলেক্ট করব যে মানগুলা বসালে আমাদের ক্যালকুলেটর ছাড়াই আমরা হিসাব করতে পারি। সেটা কেমন, আমরা এখানে 2 এর পাওয়ার হিসাবে কাজ করব। কিরকম,
আমি যেমন দেখো এখানে কি করলাম, আমি x এর মান বসাচ্ছি এখানে 2, তাহলে আমরা এখানে log 2 এর পাওয়ার 2 হয়ে যায়। আমরা জানি 2 এর পাওয়ার 2 হয়ে গেলে কত হয়, 1 হয়, সেটা জানি। তাহলে যে 2x যখন 2 বসাচ্ছি y তখন হয়ে যাচ্ছে 1, এটা লিখলাম। এখন আবার দেখো যদি আমি 4 নেই x এর, এই যে এই x এর মানটা 4 নিলে কিন্তু আমরা লেখা যায় এরকম log 2 এর স্কোয়ার করলে হয়ে যায় 4। এই 2টাকে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসলে কি লেখা যায়, log 2 এর পাওয়ার 2 লেখা যায়। তো সেটা মানে হচ্ছে 2 × 1 মানে 2 হয়ে যায়। তাহলে এরকম আমরা 2 এর পাওয়ার যদি আমরা এরকম 3 নেই, তাহলে 3টাও সামনে চলে আসবে লগের, এই যে এখানে চলে আসবে। যদি আমি এখানে 3 নেই, তাহলে আমাদের 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, মানে যদি আমি x-টাকে 8 নেই তাহলে এই 3 সামনে চলে আসবে, মানে রেজাল্টে তখন 3 হবে। তো আমরা এইটা এইভাবেই লিখলাম, 2 যখন 2 নেই তখন হয় 1, 4 নিলে হয় 2, 8 নিলে হয় 3। কীভাবে 3 হচ্ছে, এই যে দেখো, আমি এটাকে আর দেখানো মনে হয় না প্রয়োজন আছে, তারপর আমি আরেকবার একটু দেখা দিচ্ছি যে এরকম log 2 8 নিলাম। এখন আমি এটাকে কি করব, এটার সাথে উপরে এটাকে সেম করতে চেষ্টা করব। তাহলে log 2 এর কিউব দিলে হয় 8, এই যে এই 3টাকে সামনে নিয়ে আসি, 3 log 2 এর পাওয়ার 2 হয়ে যাচ্ছে, তার মানে 3 × 1 হয়ে যায়, এই যে log সেম হয়ে গেল। আমরা এই সূত্র তো অবশ্যই জানি, এর পাওয়ারে এরকম হলে 1 হয়ে যায়, সেম হয়ে গেলে। তো আমরা 2 এর পাওয়ার 2 হলেও সেটা 1 হয়ে যায়, তার মানে রেজাল্ট হয় 3, এই যে 3 আসলো। তাহলে 8 বসালে হয় 3, এই যে, তাহলে 16 বসালে হয় 4। তোমরা হিসাব এমনি বুঝতে পারবে, 2 এর পাওয়ার কিউব করলে কত হয়, 2 এর পাওয়ার 4 দিলে কত হয়, 2 এর পাওয়ার 5 দিলে কত, যেগুলো হবে ওই সিস্টেমে আমরা এগুলা y এর মানগুলা বের করে নিয়ে আসবো এখানে। এই যে এগুলো y, তো এই y এর মানগুলো এভাবে আমরা বের করব। তাহলে আমরা x এর জন্য y এর মানগুলো পাচ্ছি। এবার দেখো আমাদের এখানে x কিন্তু অনেক বড় হয়ে গেছে, মানে x এর সংখ্যা 16 পর্যন্ত চলে গেছে, একটু বড় সংখ্যায় চলে গেছে। আর y এর মান দেখো 1 2 3 4 পর্যন্ত আছে। এজন্য আমরা কি করলাম, আমরা আগের কথাগুলো লিখবে যে এখানে x ও x ড্যাশ দ্বারা x অক্ষকে বোঝানো হয়, y ও y ড্যাশ দ্বারা y অক্ষকে বোঝানো হয়, এই কথাগুলো এখানে লিখবে যে এখানে। তারপর লিখবে এখানে x অক্ষ বরাবর 2 গড় সমান 1 একক ধরে, আর y অক্ষ বরাবর 5 গড় সমান 1 একক ধরে। কারণ 2 গড় সমান 1 একক ধরে নেওয়ার কারণ কি, কারণ এখানে 16 হয়ে গেছে, ঘর সংখ্যা কিন্তু বেড়ে গেছে, মানে অনেক দূর পর্যন্ত চলে যাবে। যদি আমি 5 গড় সমান 1 একক নিই x অক্ষ বরাবর, তাহলে আমাদের গ্রাফে জায়গা নাও হতে পারে। এজন্য আমরা সংখ্যাটা কম নিলাম, 2 গড় সমান 1 একক নিছি, আর y অক্ষ বরাবর 5 গড় সমান 1 একক নিছি। এই তো এরপর এগুলা নিব আমরা, নিয়ে এত বিন্দুগুলা এই যে এখানে লিখবা 2 1 4 2 8 3 4, এই যে এই এত বিন্দুগুলা ছক কাগজে স্থাপন করি এবং লেখচিত্র অঙ্কন করি, এই কথাটা লিখবা। এই যে এখন আমরা লিখলাম, এই যে বসাচ্ছি 2 1, তাহলে এখানে কিন্তু আমি 2 গড় হিসাব করছি, এখানে 2, আর এখানে 2 গড়ের মধ্যে কিন্তু ছোট ছোট এরকম আবার আছে, মানে আমি এখানে 2 বলতে আসলে এখানে মোট 4টা ঘর আছে এরকম, এই যে এরকম এখানে 4টা ঘর নিয়ে 2 হয়েছে, ফলে এখানে 2, আর y অক্ষ বরাবর এরকম 5টা ঘর নিয়ে 1 হয়েছে। তাহলে এই যে 2 1 এই বিন্দুটা পাচ্ছি। তাহলে যেহেতু 4 বলতেছি, তার মানে এরকম ঘর আছে 8টা। তাহলে যখন 8টা ঘর আসতেছে তখন আমাদের 4 পাচ্ছি। 4 হলে কত হয়, 4 হলে y হয় 2, এই যে y হচ্ছে 2। তাহলে এরকম যখন আমাদের পরেরটা এখানে কত আছে, পরেরটা হবে যখন আমাদের 16 ঘর পর্যন্ত আসবে, মানে 8 হবে এখানে, তখন y হবে 3। যখন এখানে 16 হবে, মানে ছোট ছোট ঘর হবে 32টা ঘর পার হলে আমাদের x অক্ষ বরাবর আসবে 16, এই 16 হলে y হবে 4, মানে y অক্ষ বরাবর কিন্তু এখন অলরেডি 20টা ঘর এরকম পার হয়ে যাবে। এখানে যখন আমরা 4 বলতেছি, আসলে ছোট ছোট ঘর আমরা তখন 20টা ঘর গণতেছি, তখন আমাদের এখানে চলে আসবে। তাহলে এই তো আমাদের বিন্দুগুলো পেয়ে গেলাম, এই যে আমাদের গ্রাফ হয়ে গেল। তো ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমরা লাস্টের অঙ্কটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করলাম। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।